নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা সুন্দর সকাল, সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে। এখন ঘড়িতে বাজে সকাল 6:50, আর মাম্মামকে স্কুলে রেডি করে নিয়েছি। এখন গাড়ির জন্য ওয়েট করছি, আর গাড়ির জন্য ওয়েট করতে করতে এখানে চলে এসেছি বাগানে। পুরো বাড়ির মধ্যে এই একটা মাত্র জায়গা যেটা আমার খুব ভালো লাগে এবং খুব শান্তির। সকালবেলায় যখন এই বাগানে এসে এই ফুটন্ত ফুলগুলোকে দেখি না, এত ভালো লাগে কি বলবো। গোটা গাছ ফুলে ভর্তি, লাল জবা, আর তার সাথে হচ্ছে ওই পাশে যে জবা ফুলটা, বড় বড় জবা ফুল, ওই পিঙ্ক কালার আর রেড কালার, দুরকম কালারের। ইয়েলো জবা, সাদা রঙের অপরাজিতা, নীল অপরাজিতা, ভর্তি। তার সঙ্গে বেলে ফুল, জুঁই ফুল নয়, হ্যাঁ বেলে ফুল, জুঁই ফুল, ওই দেখুন জুঁই ফুল। এত ফুলের সম্ভার চারধারে। আর গোলাপি জবাগুলো তো এখনও ফোটেইনি, এই যে পুরো কুঁড়ি কুঁড়ি হয়ে আছে। রোদ উঠলে একদম গোটা গাছ, এখন তো বলতে নেই নজর না লেগে যাক। এত জবা ফুল ফোটে, এত জবা ফুল ফোটে যে আমাদের যে বেবিদি আছে হেল্পিং হ্যান্ড, তো বেবিদি হচ্ছে যে নিয়ে যায়। আর এই যে একটা হলুদ ফুল জবা গাছ টবে লাগানো আছে, কুঁড়ি এসেছে কিন্তু ফুল হয়নি। আর পেছনের দিকে একটা পঞ্চমুখী জবা আছে, ওটাও সপ্তাহে এক আধটা ফুল ফোটে। আর এই যে লাউডাটা, বলো পুঁই শাকের গাছটা, তো সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু টগর ফুলের গাছটা, এই কলকে ফুলের গাছটা মরে গেল। কলকে ফুলের গাছটা যখন ছিল আরও কত ফুল ফুটতো, জানি না কেন মারা গেল কলকে ফুলের গাছটা। তো যাই হোক, আকাশ তো একদম মেঘে ঢাকা। গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এই বছর যেন বৃষ্টিটা মারাত্মক লেভেলের হয়েছে। এরকম বৃষ্টি কোনো বছর হয়নি, সব সময় যেন বৃষ্টি হয়ে যাচ্ছে। দুর্গাপুজোতেও তাই সবাই বলছে বৃষ্টিতে ভাসাবে। আর ওপরে দেখুন ওই যে যাদের ছাদের শেড দেওয়া আছে, শেডের ওপর লাইন দিয়ে পায়রারা বসে আছে। বসবে নাই বা কেন বলুন তো? ওদের গম খাওয়ার সময় হয়ে গেছে। ওই বাড়ির এক দিদি আছে, সে প্রত্যেক দিন সকালে পায়রাদের ঠিক টাইম ওরা জানে গম দেয়, গম খায়। পুরো ছাদ ভর্তি হয়ে পায়রা গম খায়। এখানে আমি দাঁড়িয়ে আছি, আর মাম্মামও ওয়েট করছে। গাড়ি এখনও পর্যন্ত আসেনি, আজকে গাড়িটা লেট করছে। তো সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। যে মাম্মাম এখানে বসে আছে, ঘুম ভাঙছে না, ঘুমের ঘোর কাটছে না। তো বন্ধুরা, তখন তো মাম্মাম স্কুলে চলে গেল, তারপরে আর ভিডিও করা হয়নি। এখন ঘড়িতে বাজে পুরো 9:45। আমি বসে গেছি এক কাপ চা বিস্কিট নিয়ে, বসে বসে জানলার ধার ব্যালকনি থেকে সমস্ত কিছু দেখছি। অনেকে সবজি কাটছে, সবজি যারা বিক্রি করে তারা আসছে, 2-3টে সবজিওয়ালা আসে, তারা সাইকেলে করে করে সবজি বিক্রি করে। অনেকে ওপর থেকে বালতি নামিয়ে নামিয়ে সবজি কিনছে। আখের রসবালা এসেছে, এই সমস্ত বসে বসে দেখছি। আর এই সমস্ত দেখতে দেখতে মা এক একটা কথা বলছে, হাসছি। তারপরেই চলে এসেছি ছাদে, হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে। যদিও বৃষ্টির জন্য আমি জামা কাপড় তুলতে এসেছি তা নয়, জামা কাপড়গুলো অনেক দিন ধরেই মেলা ছিল, 1-2 দিন শুকনো হয়নি, তাই তুলিনি। তো ওগুলোই তুলতে এসেছি, আর সঙ্গে সঙ্গে দেখুন পুরো একদম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি চলে এলো। বলছি না, বর্ষাকাল যেন কোনোভাবে কাটছে না। এখন নিচে গিয়ে করব মাম্মামের জন্য ব্রেকফাস্ট। 2 দিন ধরে আমাকে অস্থির করে দিচ্ছে, মা আমি নুডলস খাবো, নুডলস খাবো। তো সেই জন্য আজকে ওর জন্য আমি বানাচ্ছি নুডলস। কিছুই না, একটু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। ওর স্কুল ছুটি 10:50, আস্তে আস্তে 11:10 তো হয়েই যায়, কারণ আরও অনেকগুলো বাচ্চাকে নামায়, তারপরে ওকে নামায়। তো এখানে ওই জন্য আমি মাকে বললাম যে সবার জন্যই নুডলস বানিয়ে নিচ্ছি। তো মা বললো আচ্ছা ঠিক আছে। তো আজকে যদি ওর জন্য নুডলস না ও মনে হয় এসে আমাকে ব্রেকফাস্টই আর করবে না, এত রেগে যাবে। তো সেই জন্যই এখানে জামা কাপড়গুলো এনে, জামা কাপড়গুলো পরে গোছাবো বলে রেখে দিয়েছি চেয়ারে। আর যেহেতু হচ্ছে সামনে দুর্গা পুজো, তো আজকে ভেবেছি ঘরটরগুলো একটু ঝাড়বো, পরিষ্কার করবো রুম। কিন্তু বিশ্বাস করুন, সকালে আমার কোনোভাবেই সময় হবে না, কারণ সকালে মাম্মামের বাবা উঠতে দেরি করে, মাম্মামের স্কুল চলে যায়, তারপরে আমি একটু শুয়ে পড়ি। উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়, 8:30 তো বেজেই যায়। তারপরে 8:30টার সময় নিজের সমস্ত কাজ করা, ঠাকুর ঘর করা, ফুল তোলা, এই সমস্ত করে তারপরে হচ্ছে যে মাম্মামের জন্য একটু ব্রেকফাস্ট বানানো, নিজেরা ব্রেকফাস্ট খায়। তো আমার না এখন অনেকটাই দেরি হয়ে যায়।
মাম্মামে যেহেতু গাড়িতে বমি করার একটা অভ্যাস আছে, সকালবেলায় আগে ওকে একটুখানি হালকা খাইয়ে পাঠাতাম, কিন্তু তারপরে দেখলাম না ও গাড়িতে বমি করে দিচ্ছে। ওই জন্য এখন ওকে আমি কিচ্ছু জোর করি না, সকালে একটু জল বিস্কুট খাইয়ে দিই আর টিফিন দিয়ে দিই, একটা ফল আর একটুখানি বিস্কিট টিস্কিট। আর আসার পর ওকে হচ্ছে ভারী খাবারটা খাওয়াই, তাহলে ওর পেটটাও ভর্তি থাকলো আর স্কুলে গিয়েও কোনো সমস্যা হলো না। তো ওখানে আমার ম্যাগি হয়ে গেছে, আর এখানে ওর বাবা দুধ নিয়ে এসেছে, দুধটাও এই পাশে বসিয়ে দিয়েছি গরম হতে। আর বাইরের ওয়েদারটা দেখুন, কখনো মেঘলা কখনো বৃষ্টি, কী অবস্থা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখাচ্ছে সিমলা, উত্তরাখণ্ডের, সত্যি ভীষণ কষ্ট হচ্ছে দেখে। কত বাড়ি ঘর দোর কী হয়ে আছে সব যেন, মানে এত মানে বৃষ্টি, এবারের মতন বৃষ্টি মানে দেখা যায়নি। এবছর গরমটাও কিন্তু যেইভাবে গরম পড়বে বলেছিল সেই মারাত্মক লেভেলের গরম কিন্তু এবারে পড়েনি। তো যাই হোক, এখন বেজে গেছে ঘড়িতে পুরো 12টা। আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, মাম্মাম স্কুল থেকে চলে এসেছে আর ওকে হচ্ছে খাইয়েটা ও খেয়ে টেয়ে নিয়েছে। ওকে ম্যাগি দিয়ে দিয়েছি, মানে নুডলস করেছিলাম, তো সেই ম্যাগি নুডলস খেয়ে নিয়েছে, মানে ও মানে ওকে দিয়ে দিয়েছি, মানে আমাকে খাওয়াতে হবে না, ও সেটা ওর এতটাই ফেভারিট, ও নিজে খেয়ে নেবে। তো প্রায় রুমটা ধুলো নোংরা হয়েছে, আর বেডশিট চেঞ্জ করব, প্রায় 10-12 দিন অন্তর আমি বেডশিটটা চেঞ্জ করে দিই। কারণ সত্যি কথা বলতে আমার বেডশিট সেভাবে নোংরা হয় না, আগে সপ্তাহে সপ্তাহে করে দিতাম, এখন ওটা বাড়িয়ে এক্সটেন্ড করে 10-12 দিন করেছি। আর যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন সমস্ত কিছু ফার্নিচার আমি ক্লিন করি। তো যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো জানোই, প্রত্যেক সপ্তাহে আমি এই দিনটা পুরো ফার্নিচার ওপর ঝাড়াঝাড়ি মোছামুছি সমস্ত কিছু করি, একদম পরিষ্কার করি। কারণ না হলে না আমার মনে হয় না বেডশিটটা পাতি, কারণ এই ধুলোর ওপর বেডশিট পাততে দেখতেও বাজে লাগবে। পুজোর ঘর ঝাড়াঝাড়ি এখনও যদিও বা শুরু হয়নি, মায়ের রুমটা শুধুমাত্র ঝাড়া হয়েছে, আর পর্দাগুলো মোটামুটি কাঁচা কমপ্লিট। এখন আমার ননদ যে রুমটায় এসে থাকে এখানে এলে সেই রুমটার এখন ধরেছে। তা আমি বলেছি আমার রুমটা লাস্টে করবে, কারণ আমার রুমটা আমি তোমার সঙ্গে হেল্প করে দেবো, চরণকাকুকে বলেছি। কারণ পর্দা কেচে করা মানে না একদিনের ব্যাপার নয়, মিনিমাম 2-3 দিন তো লেগেই যাবে। তো সেই জন্য আমি ঠিক করলাম, আর পর্দা ছেড়েই জানলাগুলো এত বড় বড়, প্রচণ্ড রোদ ঢোকে। তো সেই জন্য আমি বললাম যে তুমি এখন এইগুলো করে নাও, শেষে আমারটা করবে। আর ওয়াশিং মেশিনেই আমরা পর্দা কাচি। আগে জানো তো আমার শ্বশুরমশাই ওস্তাগরেই দিত পর্দা কাচতে, তো ওস্তাগরের লাস্ট দিয়েছে আমার বিয়ের আগে, তখন প্রায় নিয়েছে 10,500 টাকা। ওপর নিচ করে যদিও অনেক পর্দা, নেওয়াটাও অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বাজেটটা ভীষণই, একটা ভীষণ লেভেলের বাজেট। তো সেই জন্য পর্দা হচ্ছে যে এখন ওয়াশিং মেশিনেই কেচে নেওয়া হয়, যেহেতু ইস্ত্রির কোনো ব্যাপার থাকে না, কেচে পরিষ্কার করে ঝেড়ে মিলে দিলেই ইস্ত্রির মতনই হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার হচ্ছে যে মোটামুটি বিছানা রুম টুম মোটামুটি এই পাশটা ঝাড়া হয়ে গেছে। এখন চলে এসেছি টিভির ওই পাশটা মোছার জন্য, টিভির থেকে সমস্ত কিছু নামিয়ে নামিয়ে রাখছি, টিভি, ড্রেসিং টেবিল এগুলো এখন মুছে নেব। তারপর খাটের ওপর টোপর ওই যে ব্যানারটা আছে আমার খাটের পেছন দিকে, ওগুলো ব্যানার ঠিক বলে না, ডিজাইন বলে ওগুলোকে, আমি এক খেয়ালে ব্যানার বলে দিয়েছি। তো সমস্ত কিছু মুছবো, ওইগুলোতেও প্রচণ্ড ধুলো পড়ে যায়, চোখে হয়তো অতটা দেখা যায় না, কিন্তু আমি জানি না কেন ফার্নিচারে মনে হয় ধুলোটা একটু বেশিই পড়ে। প্রত্যেক সপ্তাহে কী করে এত ধুলো পড়ে যায়, তাও আমাদের রুম এত লাগানো থাকে বা রাস্তার ধারে নয় যে বাস রাস্তা বা কোনো কিছু, সে সমস্ত কিছুই নয়, তাও কী করে এত ধুলো পড়ে আমার মাথায় ঢোকে না। আমি তাই মাঝে মাঝে ভাবি যে এটা যদি মেন রোডের পাশে হতো তাহলে কীভাবে আমাদের মানে সপ্তাহে 2-3 বার মুছতেই হতো, তাও মনে হয় ধুলো নোংরা রয়ে যেত। তো যাই হোক, এখানে সমস্ত কিছু একদম ডিপ ক্লিন করছি। আর টিভি এগুলো সব আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে ভালো করে ক্লিন করি না, তো মানে ভীষণ যে একটা আমার হেডেক লাগে, প্রচণ্ড একদম জং পড়া ধুলো পড়ে যায় সেটা কিন্তু নয়। আর ওই জন্যই না একটা কথা আছে যে 365 দিনে একবার করার থেকে 6 মাস অন্তর 2বার করা বা 3 মাস অন্তর 4বার করা অনেক ভালো। তা আমার এখন তাই মনে হয় সপ্তাহে সপ্তাহে করে নিই বলে রুমটা পরিষ্কারও থাকে। আর যেহেতু আমি বাচ্চা নিয়ে থাকি, আমি ওইভাবে থাকতে পারি না। বাচ্চা নিয়ে শুধু থাকা নেই, আমি ছোটো থেকেই এইভাবে থাকতে পারি না। আমি যখন আমার বিয়ের আগে বাবার বাড়িতে থাকতাম, তখনও আমার রুমটা আমি পড়ার মাঝেও সপ্তাহে না হলেও মাসে 2বার ক্লিন করতাম। একদম ফ্যান মোছা থেকে শুরু করে লাইট মোছা থেকে শুরু করে সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো আমার।
আমার মনে হয় আমরা যেখানে থাকবো তার চারপাশের পরিবেশ, নিজের রুম যদি পরিষ্কার রাখা যায় তাহলে পরিবেশটা অনেকটাই স্বাস্থ্যকর থাকে। আর স্বাস্থ্যকর পরিবেশ শুধু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হয় না, সব কিছুকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সবথেকে বেশি জরুরি। তো যাই হোক, মোটামুটি এখানের কাজটাও অনেকটা এগিয়ে গেছে। আর মাম্মামের জন্য তো আমি আয়না কিছুতেই মুছে রাখতে পারি না। আমি যদি আয়না পরিষ্কার করে মুছি, একদিন থাকলো কিনা ও আবার সেই হাতের দাগ, নাহলে মুখের দাগ। তো এই দিকটাও মোটামুটি হয়ে গেছে। এখন চলে এসেছি বেডসাইড টেবিল, খাটের যা দুধারটা মুছবো, আর তার সাথে ওপরের ওই যে ডিজাইনটা আছে ওটা, তার ওপরে যে কাঠের ফ্রেমটা আছে ওইগুলো সমস্ত কিছু মুছবো। তো এগুলো এখন সমস্ত কিছু করে নিচ্ছি। প্রচণ্ড ধুলো পড়ে, বিশেষ করে এই যে কাঁচ দেওয়া আছে না পলিশিং করার জন্য, যাতে কাঠ পলিশিংটা নষ্ট না হয়ে যায়, ওই জন্য কাঁচ দেওয়া আছে। তো কাঁচগুলোতে যেহেতু বোতল ফোতল থাকে, ধুলো জমে যায়, জল পড়ে, কি বিচ্ছিরি যে দেখতে লাগে, কিন্তু কত মুছবো আর পরিষ্কার করবো বলো তো। তো সেই জন্য আমি একবারই করি সপ্তাহে। এবার কেউ যদি আসার থাকে বাড়িতে, তখন তো একটু মোছা পরিষ্কার করতেই হয়। তো এখানে এগুলো এখন মোটামুটি পরিষ্কার করছি, মুছছি। আর মাম্মাম ওপাশে খেলছে। মাম্মাম যদিও বা আজকে এখন নেই, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। ও গেছে আমাদের ওই পাশের ফ্ল্যাট বাড়িতে। ওখানে একজন আছে আমার ননদের, খুড়তুতো ননদের মেয়ে, ওর সঙ্গেই পরেও একসঙ্গে ওরা খেলে। তো অনেক বায়না করলো, আমি বললাম ঠিক আছে যাও তাহলে। চরণ কাকু দিয়ে ওকে ছেড়ে দিয়ে এসেছে। আর বাইরে চরণ কাকু করছে গোটা সিলিংগুলোকে, সিলিংয়ের যে ডিজাইন আছে সেগুলোকে মোছা। বললাম না সামনে পুজো, তো পুজোর তো পরিষ্কার ঝাড়াঝাড়ি সব শুরু হয়ে যায়। পুজোর আগে প্রত্যেকটা বাড়ি তো পরিষ্কার করে ঝাড়াঝুড়ি, ছোটো থেকে দেখে আসি পুজোর আগে সমস্ত কিছু ঝাড়া পরিষ্কার হয়। তো সেটাই আর কি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, দুর্গা পুজো শ্রেষ্ঠ বড় পুজো। তো তার আগে মানুষও যেরকম নিজের ফেসিয়াল থেকে শুরু করে নিজেকে একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েট কন্ট্রোল সমস্ত কিছু করে, সেরকম কিন্তু বাড়ি ঘর দুয়ারও আমাদের সেজে ওঠে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কিছু ফার্নিচারের যে শোপিস টোপিসগুলো আছে ওগুলোও মুছে টুছে নিলাম। আর প্রচণ্ড ধুলো, আর মুছে টুছে রেখে দিলাম। সত্যি কথা বলতে আমার 90% কাজ কমপ্লিট, আর আছে 10% বিছানার চাদরটা ফেলে পরিষ্কার একটা কাঁচা চাদর পাতা। জানো তো, বিছানার চাদরটা যদি একটু ভালো করে টান টান করে প্রতিদিন পাতা হয়, তাহলেই দেখবে 80% কাজ কমপ্লিট। মাত্র 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে পুরো রুমটা আমার একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আর যেটা ছাড়া আমি একদমই রুম পরিষ্কার করতে পারি না, সেটা হচ্ছে আমার কলিন। কলিনে এত সুন্দর রুম পরিষ্কার হয়, মানে একটা কলিন, এই কলিনটা আমার পুরো শেষের দিকে হয়ে এসেছে। তো আমি ভাবছি কবে বেরোবো, বেরিয়ে একটা বড় এরকম কলিনের বোতল কিনতে হবে। কলিন দিলে এত পরিষ্কার হয়, এত ছাড়ে, যেন চকচক চকচক করতে থাকে। বিশেষ করে তো মিরর, কাঁচ, আয়না, কাঁচ এগুলো। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরো রুম একদম ডাস্টিং করা হয়ে গেছে, ক্লিনিং হয়ে গেছে। ডাস্টিং হয়নি, এখন ক্লিনিং হয়ে গেছে। বেবি দিয়ে চলে এসেছে, বেবি দিয়ে এসে অন্যান্য রুম সব ঝাঁটিয়ে মুছে নিয়েছে। লাস্টে আমার রুমটা ঝাঁটিয়ে মুছবে। তো টিভি থেকে শুরু করে সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো, একটা বড় কাজ কমপ্লিট করলাম। আর রান্নাঘরে চলে এসেছি, দেখছি কি রান্না হচ্ছে। আর যেহেতু একবারও আমি রান্নাঘরে আসিনি, তো এখানে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন। এখানে ইলিশ মাছগুলো হবে, ইলিশ মাছের সর্ষে ইলিশে দেওয়া আর কি, কাঁচা ইলিশই দেওয়া হবে। আর এই দিকে হচ্ছে কিছু ইলিশ মাছ ভাজা, যেটা কালকের জন্য। আমাদের বাড়িতে আবার কালকে ইলিশ ওরকম ঝাল খাবে না, কাঁচা ইলিশে নাকি তাদের গন্ধ লেগে যায়। তো জানি না, ওই জন্য ভাজা হচ্ছে, কালকের জন্য ভেজে রেখে দেবে। কারণ ইলিশ মাছটা যেহেতু বরফেই ঢাকানো ছিল, তো ডিপ ফ্রিজে রাখলে না আর মানে ভালো সেরকম টেস্ট থাকবে না। আর এখানে মা বসিয়ে দিয়েছি ইলিশ মাছের ঝাল, এখন ইলিশ মাছটা ফুটছে। তবে বিশ্বাস করো, সেই রকম গন্ধ মোটেও উঠছে না, যেরকম গন্ধ এক্সপেক্ট করে কেনা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা ভিডিও, সকাল থেকে দুপুর অবধি কী করলাম সেটাই তোমাদেরকে দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।